বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু। কোথাও বস্তার ব্যবস্থা করেছো? ভাইজান কেমন আছো? ভালো আছো? ভালো, থ্যাংক ইউ। তো বাচ্চারা ফুল দিচ্ছে ভাইজানকে, সেই ভালো লাগে দেখতে। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পর বিধায়ক চলে এসছে। ফ্ল্যাশব্যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা বলে। আগে আশা করি তোমরা খুবই ভালো আছো। সো আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। সো আজকে আমরা যেতে চলেছি ভাঙড় খাপাড়া গানের রাইড। ওখানে আসছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। তো চলো ওখানে গিয়ে কী হয় না আপনাদেরকে দেখাবো। তো ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো চলো যাওয়া যাক। A few moments later. তো ফাইনালি ভাইজান চলে এসছে, আমাদের বিধায়ক ভাঙড়ের জনপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী। দেখো এদিকে মানে বাচ্চাটা বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু। কোথাও বস্তার ব্যবস্থা করেছো? ভাইজান কেমন আছো? ভালো আছো? ভালো, থ্যাংক ইউ। তো বাচ্চারা ফুল দিচ্ছে ভাইজানকে, সেই ভালো লাগে দেখতে। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পর বিধায়ক চলে এসছে। থ্যাংক ইউ। এই একটু রে, কেমন আছেন স্যার? আচ্ছা, এই আছে। এই কোন হসপিটালে? গাড়িগুলো দিকে চলে যাবে। হ্যাঁ গাড়িগুলো এদিকে পার করে দিন। গাড়িগুলো পার করে দিন। এদিকে এদিকে এপারে পার করে দিন গাড়িটা। গাড়ি को आने दे। आप लोग साइड हो जाओ। साइड में भाईजान, इधर साइड में भाईजान, इधर आ जाओ। आप लोग इधर आ जाओ सर, इधर आ जाओ। काटे काटे बता दो अभी বিধায়ক নওশাদ সিদ্দিকী কিছুক্ষণের আগে এসেছিলেন, তিনি ভিতরে থেকে ফিরলেন। আর আপনারা যে যেখানে দেখছেন কমেন্ট করবেন। জনসংখ্যা মানুষের সমস্যাগুলো তিনি দেখছেন। তো আপনারা যে যেখানে দেখছেন এটা তো স্বাভাবিক ব্যাপার। শাসক এদের এখানে যে অভাব অভিযোগ পূরণ করতে ব্যর্থ। দেখুন আজকে যারা এসেছিলেন, যারা আমাকে অভিযোগ জানালেন, তার মধ্যে কি মহিলারা এসে বললেন তারা গরিব মানুষ, আর্থিকভাবে তারা স্বাবলম্বী নয়, আবাস যোজনায় তাদের বাড়ি পাওয়ার তারা যোগ্য, তারা বাড়ি পাচ্ছে না। এটা তো শাসকের পূরণ করা দরকার, করতে ব্যর্থ হয়েছে। এই আমাকে এসে জানাবে কেন? এই জন্য তাদের হচ্ছে চক্ষুশূল হয়ে যাচ্ছে, ওই জন্য চমকাচ্ছে ধমকাচ্ছে। এখান থেকে এই রাস্তা থেকে আগের মোড় থেকে যে পাড়াটা আছে, ওই পাড়া রাস্তা পর্যন্ত কাঁচা রাস্তা, বিশেষ করে বর্ষার সময় একদম চলাচল করতে পারে না। তো এখানে তো একটা ঢালাই রাস্তা হওয়া দরকার, এটা করতে পারছি না। আমাকে এসে জানাচ্ছে নিশ্চিতভাবে এগুলো আমি যাতে হয় পাকা রাস্তা, তার আমি চেষ্টা করব। এই জন্যই তো এলাকায় এসে পৌঁছা মানে কি,
আমি আমার অফিসে বসতে পারি, প্রতি নিয়ম করে সবাই যাবে, ওখানে যার ইচ্ছা যাবে, সে অভিযোগ করবে, সে সমাধান করবে। কিন্তু আমার কাজ কি? কেন এলাকায় আমি ছোট ছোট জায়গায় বসে, লোক কম হলো, কারণ তাদের এলাকায় পৌঁছায় যে তারা তাদের সমস্যাটা বলতে পারবে বলে। বয়স্ক লোক এসেছিলেন, তাদের অ্যাপ্লিকেশন আইডি থেকে শুরু করে সব হয়ে গেছে, এখনও তারা বার্ধক্য ভাতা পাচ্ছে না। বিভিন্ন ধরনের সমস্যা আছে। আর্থিকভাবে যারা দুর্বল, তাদের যে স্কিমের মধ্যে আওতায় আসা দরকার, সেই স্কিম তারা বেনিফিটেড হচ্ছে না, পাচ্ছে না। এইসব বিষয়গুলো নিয়ে আমি বিভিন্ন সময় ওই জন্য মানুষের কাছে পৌঁছে যাই, মানুষের দুয়ারে পৌঁছে যাই, তাদের অভিযোগ কিছুগুলো নোট ডাউন করেছি। কার জমি জায়গায় সমস্যা আছে, অনৈতিকভাবে অবৈধভাবে দখল করে রেখেছে, তাকে যদি একটা ভালো অ্যাডভোকেট তার জন্য প্রোভাইড করা যায়, এবং তার যে সমস্যাগুলো যাতে সমাধান করা যায়, এই সব কাজগুলো আমি করে থাকি। ভাইজান, একটা বিষয় অন্তত ক্লিয়ার করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পশ্চিমবাংলায় মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছ থেকে ভোট নিচ্ছে, ওয়াকাফ বিল পাস হয়েছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা আন্দোলন করছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য বলছে পশ্চিমবাংলায় আন্দোলন করা যাবে না, দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে। এই বিষয়টা নেই, এটা আবার নতুন করে বলার আমার দরকার নেই, বারবার বলে এসেছি, এখনও বলছি। এখানে আন্দোলন আটকানোর কারণ কি? এখানে আন্দোলন আটকানোর এটাই কারণ, এটা হচ্ছে পশ্চিমবাংলা আন্দোলন করার একটা উর্বর জায়গা। আপনারা জানেন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সময়ে পশ্চিমবাংলার মাটির ভূমিকা, ব্রিটিশদের খেদাও করা, ব্রিটিশদেরকে তাড়ানোর ক্ষেত্রে পশ্চিমবাংলা মানুষের ভূমিকা আমরা নতুন করে জানাতে লাগবে না। আমাদের পশ্চিমবাংলা থেকে শহীদ গোপীনাথ সাহা 18 থেকে 19 বছর বয়সে জীবন উৎসর্গ করছে। এই ধরনের অনেক স্বাধীনতা সংগ্রামীরা আছেন, অল্প বয়সে জীবন উৎসর্গ করেছে। তো এই বাংলার মাটি প্রতিবাদী মাটি, এই বাংলার মাটি বিপ্লবী মাটি। কেন্দ্র সরকার যে আইন নিয়ে এসেছে, ওয়াকফ সংশোধনী আইন, সম্পূর্ণরূপে আমরা মনে করছি সংবিধান বহির্ভূত, সংবিধানের একাধিক আর্টিকেলের উপরে আঘাত দিয়েছে। তাই এটা প্রত্যাহারের জন্য আমরা বারবার যখন সোচ্চার হচ্ছি, বাংলা থেকে সোচ্চার হচ্ছে, বাংলায় আটকাচ্ছি। বাংলায় আটকালেই ইউপির আন্দোলন দুর্বল হবে, বাংলায় আটকাতে পারলে মহারাষ্ট্রের আন্দোলন দুর্বল হবে, বাংলায় আটকাতে পারলে হরিয়ানার আন্দোলন দুর্বল হবে, বাংলায় আটকাতে পারলে দিল্লির আন্দোলন দুর্বল হবে। ওই জন্য বাংলাকে আটকানোর চেষ্টা হচ্ছে। আর বাংলায় যত বড় বড় আন্দোলন সংগঠিত হবে, সারা ভারতবর্ষের মানুষ, বিজেপি বিরোধী যারা, তারা আরও অক্সিজেন পাবে। এরা চায় না, তৃণমূল কংগ্রেস চায় না ভারতবর্ষের বিজেপি দুর্বল হোক আর বিজেপি বিরোধী মানুষ অক্সিজেন পাক। সেই জন্য এরা বাংলায় আন্দোলনটা করতে দিচ্ছে না। এবার প্রশ্ন, বাংলায় না আন্দোলন করে মমতা ব্যানার্জি বলছেন আমি আছি, দেখে নেব। আমি তার এই কথাটাকে আমি সম্মান জানিয়ে বলছি, অবশ্যই তার দরকার দেখে নেওয়ার। কারণ আপনি ভোটের সময় সংখ্যালঘুদের বলেছিলেন যে বিজেপির হাত থেকে আমি বাঁচাবো, আমি সব দেখে নেবো, কিন্তু মুখে বললে তো হয় না। গভর্নমেন্ট কোনো অর্ডার দিয়েছে, যেটাকে শর্টে আমরা বলি জিও, গভর্নমেন্ট কোনো অর্ডার এখনও পর্যন্ত পাস করলো না, কোনো সরকারের পক্ষ থেকে কোনো নোটিফিকেশান হলো না, শুধু মুখে বলে দিল মমতা ব্যানার্জি যে আমি দেখে নেবো। দেখে নেওয়া মানেটা কি? দেখে নেওয়া মানে ভাববো কি যে এর বিরুদ্ধে আপনি আইনি লড়াই করছেন, এর বিরুদ্ধে আপনি নোটিফিকেশান করছেন। সে সব কিচ্ছু করেনি। দরকার ছিল কি এই মুহূর্তে স্পেশাল বিধানসভা ডেকে আপনার রেজুলেশন পাস করানো, যে এই আইনের বিরুদ্ধে রেজুলেশন পাস করানো, এবং সাথে সাথে এই রেজুলেশনের কপি নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা। তাহলে তো ভাবতাম যে মমতা ব্যানার্জি আমাদের জন্য কিছু একটা করছে, একটা জায়গায় আশ্বস্ত হতাম, কিন্তু সেটা কিছু করেনি। তা মমতা ব্যানার্জি যে বকলমে বিজেপির সুবিধা করে দিচ্ছে, নতুন করে বলতে লাগে না। আর আমার আপনার পাড়ার যে সমস্ত তৃণমূলের লোকজন আছে, তারা তো তোলা তুলতে ব্যস্ত, তারা তো টাকা তুলতে ব্যস্ত, তারা তো এই সামনে কিন্তু চিন্তিত নয়। তারা জানে যদি আগামী দিনে অন্য কোনো সরকার এসে যায়, যদি বিজেপি আসে, দেখবেন তারা বিজেপি করছে। এখন যারা বড় বড় ডায়লগবাজি করছে না, বিজেপিকে দেখে লোক আটকাবো, হ্যান করবো, ত্যান করবো, ওদের গলা পর্যন্ত দুর্নীতি করে বসে আছে। কালকে যদি সরকার চেঞ্জ হলে সেই সরকারের সাথে এটা মিলে যাবে। তাহলে এদের জন্য সাধারণ মানুষ কেন মরবে, সাধারণ মানুষ কেন ক্ষতিগ্রস্ত হবে? সেই সাধারণ মানুষকে নিয়ে আমরা লড়াই করার চেষ্টা করছি। 5 তারিখে ওয়াকফ বিলের শুনানি ছিল, সেখানে প্রধান বিচারপতি বলল যে কিছুদিন পরে আমি রিটায়ারমেন্ট হবো, আমি কোনো রায় দিতে পারবো না। কিন্তু 15 তারিখই ফের রায় আছে। কতটা আশাবাদী? এটা কি কেন্দ্র সরকার একটা চক্রান্ত? যে দেখুন, ব্যাপারটা হচ্ছে, আপনাকে বলি, মামলা শুনানি হয়েছিল, প্রথম শুনানি 2 দিন ধরে হয়েছে, দ্বিতীয় শুনানি ছিল, তৃতীয় যদি শুনানি বলি 5 তারিখে। এখন যিনি চিফ জাস্টিস 13 তারিখে তিনি রিটায়ারমেন্ট নিচ্ছেন। তারপরে সেই জন্য উনি বললেন যে আমি এই স্বল্প সময়ের মধ্যে
উনি ওই জন্য শুনতে চাইলেন না যে নতুন বিচারপতি যিনি চিফ জাস্টিস আসবেন তিনি এ থেকে শুনবেন। ভাই ভাইরা এই